জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার একটা প্র্যাকটিস সেট সলভ করব। আজকের ভিডিওতে আমরা 15টা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো কোনো না কোনো সালে পরীক্ষায় কিন্তু এসেছিল, ঠিক আছে? তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখবে শেষ অবধি। চলো দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে আজকে। একটি নির্দিষ্ট অঙ্কের টাকাকে বার্ষিক 15% সরল সুদে 3 বছরের জন্য জমা করা হলো। ওই টাকায় যত সুদ পাওয়া গেল তার সমান সুদ পাওয়া গেল অপর এক পরিমাণ অর্থ যা বিনিয়োগ করা হয়েছে বার্ষিক 12% সরল সুদে 5 বছরের জন্য। তার মানে কিছু পরিমাণ টাকা 15% হারে 3 বছরের জন্য আর কিছু পরিমাণ টাকা 12% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। তার ফলে কি হয়েছে, দুটাই যে সুদ পেয়েছি আমরা সরল সুদ, সেটা কিন্তু সমান পেয়েছি। কি বলেছে যে ওই দুই সঞ্চয়ের অনুপাত কত। আমি ধরলাম যে আমি এক্স টাকা সঞ্চয় করেছিলাম 15% হিসাবে। তার মানে এই এক্স এক্স এর 15% হিসাবে 3 বছরের সুদ কত, এক্স ইন্টু 15/100। আমি ধরে নিচ্ছি যে ওয়াই টাকা আমি 12% হিসাবে সঞ্চয় করেছিলাম, তার মানে তার সুদ কত হয়ে যাবে, ওয়াই ইন্টু 12 ইন্টু 5 বছরের জন্য, মানে 5/100। কি বলছে প্রশ্নে, এই দুটো সুদ সমান। দেখো 100 100 কাটো, 3 একে 3, 3 4 12, 5 একে 5, 5 3 15। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি এক্স, এই ওয়াইটা নিচে নিয়ে আসো, তার মানে এক্স বাই ওয়াই ইজ ইকাল টু 4/3। এখান থেকে তার মানে এক্স ইস টু ওয়াই ইজ ইকাল টু 4:3। তাহলে সঞ্চয়ের অনুপাত কত, দুই সঞ্চয়ের অনুপাত 4:3, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, m প্লাস 2 সাইন থিটা প্লাস 2m মাইনাস 1 কস থিটা ইকুয়ালস টু 2m প্লাস 1 কস থিটা। এটা যদি হয় তাহলে সঠিক কোনটা হবে? ঠিক আছে, অপশন দেওয়া আছে এখানে। তো দেখো আমরা কি করব, যেহেতু এখানে দেখো প্রত্যেকটা অপশনেই আমরা দেখো ভালো করে লক্ষ্য করব যে ট্যান থিটা আছে। আমরা কি করব, এই দুদিকেই আমরা কস থিটা দিয়ে ডিভাইড করে দেবো। উভয় দিকে কস থিটা দিয়ে ভাগ করলে কি হবে, দেখো এখানে এর নিচেও হয়ে যাবে কস থিটা, এর নিচেও হয়ে যাবে কস থিটা, আর এর নিচেও হয়ে যাবে কস থিটা। হলো? তাহলে দেখো প্রথমটাতে কি হয়ে যাবে, প্রথমটাতে হয়ে যাবে এম প্লাস 2 সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা ইকুয়ালস, তারপর কি আছে দেখো প্লাস এই কস থিটা কেটে যাবে, তার মানে কি হয়ে যাবে 2m মাইনাস 1 ইকুয়ালস টু, দেখো এই কস থিটা কেটে যাবে, তো এখানে কি হয়ে যাবে, এখানে 2m প্লাস 1 হলো। এই প্লাস 2m এই প্লাস 2m কেটে যাবে, এবার এই মাইনাস 1টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে যে m প্লাস 2 ট্যান থিটা আছে সেটা সমান সমান হয়ে যাবে 2। এখান থেকে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কত, 2/m প্লাস 2। তাহলে এটা কততে আছে দেখো, অপশন এ তে আছে, ঠিক আছে? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 2/m প্লাস 2, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার মানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 44 সেকেন্ডে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত ছিল, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত ছিল? ঠিক আছে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত ছিল কি করে বের করবো আমরা? দেখো প্রথমে আমরা ট্রেনটার যে স্পিডটা আছে কিলোমিটার প্রতি ঘন্টাতে, সেটাকে আমরা কনভার্ট করে নেবো মিটার পার সেকেন্ডে। তো স্পিড কত, দেখো স্পিড এখানে ছিল 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদেরকে গুণ করতে হবে কি 5/18 দিয়ে। 5/18 দিয়ে গুণ করলে 18 3 54, তার মানে 5 3 15। তার মানে এই 15 মিটার পার সেকেন্ড এটা হয়ে গেলো আমার স্পিড। 15 মিটার পার সেকেন্ড এটা হয়ে গেলো আমাদের ট্রেনটার স্পিড। এবারে 162 মিটার লম্বা একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে 44 সেকেন্ডে, তার মানে এই 15 মিটার পার সেকেন্ডে যদি ওর স্পিড হয় তার মানে 44 সেকেন্ডে কতটা যায়, এই 44 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে এটা কত হবে, দেখো 15 4 60 শূন্য, 15 4 60 আর 6 যোগ করলে 66, 660 মিটার। তার মানে 44 সেকেন্ডে সে 660 মিটার অতিক্রম করে। এবারে এই 660 মিটার যে অতিক্রম করে তার মধ্যে 162 মিটার তো তার নিজেরই দৈর্ঘ্য, ট্রেনটার 162 মিটার নিজেরই দৈর্ঘ্য। তার মানে বাকি যে দৈর্ঘ্যটা আছে সেটা হবে তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে এই 660 মিটার যে দৈর্ঘ্য আছে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটো মেলানো আছে। সেখান থেকে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই তাহলে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পেয়ে যাব।
তাহলে এখান থেকে যদি আমরা 162 বিয়োগ করে দিই তাহলে কত হবে দেখো, এখানে হয়ে যাবে 8, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 4, 498 মিটার। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে গেল 498 মিটার, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3 জন পুরুষ এবং 5 জন বালক একটি কাজ শেষ করতে পারে 15 দিনে, আবার 6 জন পুরুষ ও 7 জন বালক ওই একই কাজ শেষ করতে পারে 9 দিনে। নির্ণয় করুন বালক এবং পুরুষেরা কতটা করে কাজ করেছে। ঠিক আছে, এখানে অপশনগুলো দেওয়া আছে, আমাদেরকে মিলাতে হবে কোনটা সঠিক উত্তর। কি বলেছে, 3 জন পুরুষ মানে 3 জন 3m প্লাস 5 জন বালক 5b, এরা কতদিনে কাজটা শেষ করতে পারে? 15 দিনে, ইন্টু 15। আবার কি বলেছে, 6 জন পুরুষ 6m প্লাস 7 জন বালক 7b, এরা কতদিনে কাজটা শেষ করতে পারে? 9 দিনে। এরা সমান কাজ করে, তাই এই দুটা সমান হবে। এবারে গুণ করো, 15 দিনে 45, 45m প্লাস 15 5 75b ইকুয়ালস টু 9 6 54 m প্লাস 7 9 63 b হলো। এবার দেখো এই 75b মানে 75b মাইনাস হয়ে যাবে এখানে 63b ইকুয়ালস টু এই 54m মাইনাস হয়ে যাবে 45m। এখানে 75 থেকে 63 চলে গেলে কত হবে? 12, মানে 12b ইকুয়ালস টু কত হয়ে যাবে? 54 থেকে 45 চলে গেলে 9m। তাহলে কত হলো দেখো, এখানে 12b সমান সমান 9m। আমরা যদি কাটাকাটি করি কত হবে? 3 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9, তার মানে 4b ইকুয়ালস টু 3m। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 4 জন বালক সমান সমান 3 জন পুরুষ, যেটা আছে অপশন এ তে। দেখো 4 জন বালকের কাজ সমান সমান 3 জন পুরুষের কাজের সমান, তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, sec টু দি পাওয়ার 4a মাইনাস sec স্কোয়ার a ইকুয়ালস টু 3 হয়, তাহলে 10 টু দি পাওয়ার 4a প্লাস 10 স্কোয়ার a ইকুয়ালস টু কত? ঠিক আছে, এবার দেখো sec, এখান থেকে আমরা sec স্কোয়ার a কমন নিতে পারি না। দেখো sec স্কোয়ার a যদি আমরা কমন নিই তাহলে এখানে হয়ে যাবে আমার sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়ালস টু 3। দেখো আমাদের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? আমাদের ফর্মুলাটা হলো এই sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা বলতে পারি যে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তার মানে এই যে sec স্কোয়ার a এর বদলে আমরা লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার a, এই যে 1 প্লাস টেন স্কোয়ার a, এটা আমরা লিখতে পারি। আর এখানে sec স্কোয়ার মাইনাস 1 এর বদলে আমরা 10 লিখতে পারি। দেখো এই লাইনটা থেকে আমরা এখানে লিখতে পারি কিনা, যে এই যে sec স্কোয়ার থিটা এই 1টা দিকে আসলে মাইনাস 1 ইকুয়ালস টু এই টেন স্কোয়ারটা দিকে চলে যাবে ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা হবে। তাহলে এর বদলে আমরা লিখতে পারি টেন স্কোয়ার a ইকুয়ালস টু 3। এবারে দেখো গুণ যদি আমরা করে দিই, টেন স্কোয়ার a দিয়ে 1কে গুণ করো তাহলে কত হবে? টেন স্কোয়ার a প্লাস টেন স্কোয়ার আর টেন স্কোয়ার গুণ করলে কত হবে? 10 টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 3। আমাদের তো ওটাই চেয়েছে, 10 টু দি পাওয়ার 4a প্লাস টেন স্কোয়ার ইকুয়ালস টু কত? 3, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর একটি ট্রেন চলতে শুরু করলো তার 2/3 গতিতে, এই কারণে ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে 45 মিনিট দেরি হলো। তাহলে দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটির গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট সময় কত ছিল? ঠিক আছে, ধরে নাও একটা ট্রেন এখান থেকে গিয়ে এখানে শেষ হবে, কিন্তু এই জায়গাতেই ট্রেনটার হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এবারে এখান থেকে যে এখানে গেল ট্রেনটা তার 2/3 গতিতে গেল, 2/3 গতিতে। তার মানে আগে যদি গতি ছিল 3, এখন গতি হয়ে গেল কত? 2। এখন গতি হয়ে গেল 2। ঠিক আছে, এর ফলে কি হলো? 45 মিনিট দেরিতে পৌঁছালো, 45 মিনিট দেরিতে পৌঁছালো। এবারে দেখো দুর্ঘটনার আগে আর পরে ট্রেনটার গতিবেগের অনুপাত কি হবে?
স্পিডের অনুপাত কি হবে? স্পিডের অনুপাত হবে, আগে যদি 3 ছিল এখন কত হলো 2। এবারে স্পিডের অনুপাত যদি 3:2 হয় তাহলে টাইমের অনুপাত কি হবে আমাদের? স্পিডে আমরা জানি স্পিডের অনুপাত আর টাইমের অনুপাত পরস্পর ব্যস্তানুপাতি হয়, মানে স্পিডের অনুপাত যদি 3:2 হয় টাইমের অনুপাত হবে আমার 2:3। মানে আগে যদি আবার 2 ঘন্টা লাগতো এখন আমার 3 ঘন্টা লাগবে, এরকম বোঝা গেল? তার মানে আগে আমার যদি 2 ইউনিট টাইম লাগতো এখন আমার 3 ইউনিট টাইম লাগছে, তার মানে এখন কত ইউনিট টাইম বেশি লাগছে? 1 ইউনিট টাইম বেশি লাগছে। প্রশ্নে বলে দিয়েছে দেখো 45 মিনিট দেরিতে পৌঁছায়, তার মানে এই 1 ইউনিট টাইম মানেই হচ্ছে আমার 45 মিনিট। 1 ইউনিট দেরিতে আমি পৌঁছালাম, তার মানে প্রশ্নে বলে দিয়েছে 45 মিনিট দেরিতে পৌঁছালাম, তার মানে আমি বলতে পারি যে 1 ইউনিট মানে কি? 1 ইউনিট মানে 45 মিনিট। 45 মিনিট। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চেয়েছে আমাদের ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটির গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট সময় কত ছিল। নির্দিষ্ট সময় কত ছিল? 2 ইউনিট ছিল। 1 ইউনিট মানে যদি 45 মিনিট হয় তার মানে 2 ইউনিট মানে কত? 2 ইউনিট মানে 90 মিনিটস। তার মানে ট্রেনটার গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট সময় কত ছিল? 90 মিনিট, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:15 এবং তাদের গসাগু হচ্ছে 7, তাহলে সংখ্যা দুটির অন্তর কত হবে? সংখ্যা দুটার অন্তর কত হবে? ঠিক আছে, দেখো সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে 7:15, তাহলে সংখ্যা দুটার অন্তর কত হবে? গসাগু দিয়ে দিয়েছে 7। এবারে সংখ্যা দুটার আমি যদি অনুপাত দুটার অন্তর বের করি, অনুপাত দুটার অন্তর কত হবে? অনুপাত দুটার কিন্তু অন্তর হবে 8। অনুপাত দুটার হবে অন্তর 8। এবার অনুপাতগুলোর অন্তর 8, এর সাথে যদি আমি গসাগুটা গুণ করে দিই তাহলেই কিন্তু আমাদের সংখ্যা দুটোর অন্তর বেরিয়ে যাবে। 8 7 56, তার মানে আমাদের সংখ্যা দুটোর মানে অন্তর কত হয়ে যাবে? 56, 56, যেটা আছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আমরা আরেকভাবে অঙ্কটা করতে পারি, যে গসাগু দেওয়া আছে 7, অনুপাত দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটো বের করতে পারি। প্রথম সংখ্যাটা কত হবে তাহলে? 7 7 49, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে তাহলে? দেখো 15 সাথে 105, ব্যাস দেখো তাহলে আমাদের উত্তরটা বেড়ে যাবে। 105 থেকে আমরা যদি 49 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের 56ই উত্তর আসবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, দুটি পাইপ এ এবং বি একটি খালি ট্যাঙ্ককে ভর্তি করতে পারে যথাক্রমে 22 ও 33 ঘন্টায়। পাইপ দুটি একত্রে খোলা হলো, কিন্তু এ পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো ট্যাঙ্ক ভর্তি হওয়ার 3 ঘন্টা আগে। তাহলে আরো কত ঘন্টা সময় প্রয়োজন দুটি পাইপ দ্বারা ট্যাঙ্কটিকে ভর্তি করতে? ঠিক আছে, তাহলে দেখো এ আর বি দুটো পাইপ আছে, এ পাইপ আর বি পাইপ। এ পাইপ দিয়ে ভর্তি হয় 22 ঘন্টায়, বি পাইপ দিয়ে ভর্তি হয় 33 ঘন্টায়। আমরা যদি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরি, ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরব কি? এই এ আর বি এর যে সময়টা লাগছে তার লসাগু, তো 22 আর 33-এর লসাগু কত? 66। আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিলাম যে 66 লিটার, ট্যাঙ্কের আয়তন 66 লিটার। এবারে 66 লিটার ভর্তি করতে এ পাইপের সময় লাগবে কত? 22 ঘন্টা। তার মানে এ পাইপ 1 ঘন্টায় কত ভর্তি করবে? 1 ঘন্টায় 3 লিটার ভর্তি করবে। তেমন করে বি পাইপ 1 ঘন্টায় কত ভর্তি করবে? 33 ঘন্টায় 66 লিটার ভর্তি করে, তার মানে 1 ঘন্টায় 2 লিটার ভর্তি করবে। হলো? এবার দেখো কি বলেছে, এ পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো ট্যাঙ্ক ভর্তি হওয়ার 3 ঘন্টা আগে। ট্যাঙ্ক ভর্তি হওয়ার 3 ঘন্টা আগে এ পাইপটা বন্ধ করে দেওয়া হলো। এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে এ পাইপটা বন্ধ আমরা করিনি, এ পাইপটা আরো 3 ঘন্টা চলেছে। তো এই 3 ঘন্টা চলার জন্য এ পাইপ দিয়ে আরো কত অতিরিক্ত জল যাবে? দেখো 1 ঘন্টায় যায় 3 লিটার, তার মানে 3 ঘন্টায় এ পাইপটা দিয়ে আরো 9 লিটার জল কিন্তু ট্যাঙ্কের মধ্যে ঢুকবে। তখন ট্যাঙ্কের কিন্তু আয়তনটা কত হয়ে যাবে? 66 লিটার হবে না, তখন 66-র সাথে আরো 9 যোগ করে তখন আয়তন কত হয়ে যাবে? আয়তন হয়ে যাবে 75 লিটার। আয়তন কত হয়ে যাবে? 75 লিটার। এইবারে কত সময় লাগবে দুটো পাইপ দ্বারা ট্যাঙ্কটা ভর্তি করতে? দেখো একটা পাইপ 3 লিটার করে ভর্তি করে, আরেকটা পাইপ 2 লিটার করে ভর্তি করে, দুটা মিলায় 1 ঘন্টায় 5 লিটার ভর্তি করে। ঘন্টায় যদি দুটো পাইপ 5 লিটার ভর্তি করে, তার মানে 75 লিটার ভর্তি করতে কত সময় লাগবে? 75কে ভাগ করে দাও 5 দিয়ে, 5 15 75, 15 ঘন্টা সময় লাগবে, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 60 এর কত শতাংশ হয় 33? একদম সোজা প্রশ্ন। কি করব? 33 ভাগ 60
গুণ 100। 60 এর কত শতাংশ বলেছে? তো আমরা জানি যে যত এর বলবে সেটা সবসময় নিচে থাকে। তো 60 নিচে, উপরে 33 গুণ 100। 0 0 কাটো, 3 11 33, 3 দুগুণা 6, 2 দিয়ে কাটো 5, 11 5 55%, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হইল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ বি এবং সি একটি কাজ একত্রে শেষ করতে পারে 2 দিনে। যদি এ ও বি কাজটি শেষ করতে সময় নেয় 2.4 দিন এবং বি এবং সি একত্রে কাজটি করতে পারে 4 দিনে, বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, দেখো এ প্লাস বি প্লাস সি এরা তিনজন মিলে সময় নেয় কতদিন? 2 দিন। এ প্লাস বি এরা দুজন মিলে সময় নেয় কত? 2.4 দিন। এবারে কি বলেছে, বি এবং সি, বি প্লাস সি এ কত সময় নেয়? বি প্লাস সি সময় নেয় 4 দিন। হলো? এবার দেখো এই 2.4 আর 4 এর লসাগু কত হবে? এর লসাগু হবে 12। এটাই হবে আমাদের টোটাল ওয়ার্ক। এটা আমাদের কি? এটা আমাদের কিন্তু টোটাল ওয়ার্ক। ঠিক আছে, 12টা জিনিস বা 12টা চেয়ার বানানোই হলো আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবারে এ বি সি তিনজন 2 দিনে কাজটা শেষ করে, তার মানে তিনজন মিলে একদিনে 6টা করে চেয়ার বানায়। আমি যদি ধরে নিই যে 12টা চেয়ার বানানোই টোটাল কাজ, তার মানে 2 দিনে ওরা কাজটা শেষ করে দেয়, তার মানে তারা একদিনে 6টা চেয়ার বানায়। এবারে এ আর বি, এ আর বি 2.4 দিনে 12টা চেয়ার বানায় নেয়। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে তারা একদিনে কয়টা চেয়ার বানায়? 12কে যদি আমি 2.4 দিয়ে ভাগ করি তাহলে হবে 5। তার মানে এ আর বি মিলে একদিনে 5টা চেয়ার বানায়। তেমন করে বি আর সি মিলে কতটা চেয়ার বানাবে? দেখো তারা 4 দিনে কাজটা শেষ করে, তার মানে একদিনে তারা 3টা চেয়ার বানায়, একদিনে 3টা চেয়ার বানায়। এবার দেখো এই যে এ বি সি তিনজনে একদিনে 6টা চেয়ার বানাতে পারে, আর এই এ বি একদিনে 5টা চেয়ার বানাতে পারে। তার মানে দেখো এই এ বি মিলে এখানে 5টা চেয়ার বানিয়ে নিয়েছে, তার মানে সি কয়টা চেয়ার বানিয়েছে? তার মানে সি একদিনে একটা চেয়ার বানাতে পারে। সি একদিনে কয়টা চেয়ার বানাতে পারে? একটা চেয়ার। এবার এই যে বিসি, দেখো বিসি মিলে একদিনে 3টা চেয়ার বানায়, কিন্তু আমরা জানি যে সি একদিনে কয়টা চেয়ার বানায়? একটা। তার মানে বি একদিনে কয়টা চেয়ার বানায়? তার মানে বি একদিনে 2টা চেয়ার বানায়। আমাদের কি চেয়েছে? বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। আমার টোটাল ওয়ার্ক যদি 12টা চেয়ার বানানো হয় আর বি যদি একদিনে 2টা চেয়ার বানায়, তার মানে বি এর কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, 25টি বস্তুর গড় ওজন 50 কেজি। যদি এর সঙ্গে অন্য একটি বস্তু এক্স যুক্ত করা হয় তাহলে গড় ওজন বৃদ্ধি পায় 500 গ্রাম। এক্স এর ওজন কত? ঠিক আছে, দেখো এই যে 25টা বস্তু আছে তার গড় ওজন কত? 50 কেজি। এরপরে কি হলো, এই 25টা বস্তু এর সাথে এক্স যুক্ত হলো। এবারে এক্স যদি যুক্ত হয়, যদি গড় ওজন পরিবর্তন করতে না চায় তাহলে এক্সকে তো 50 কেজি আনতেই হবে। হলো? এবারে কি বলেছে যে এক্স আসার ফলে প্রত্যেকের ওজন 500 গ্রাম করে বেড়ে যায়, 500 গ্রাম করে বেড়ে যায়। তো এবারে দেখো এক্স আসার পরে এখানে কতজন হয়ে গেল? আগে 25 জন ছিল, এক্স চলে এলো, তাহলে এখন হয়ে গেল 26 জন। এবারে 26 জনের ওজন কতখানি বেরোলো? বাড়লো। 26 জনের ওজন 500 গ্রাম করে বাড়লো। একজনের যদি 500 গ্রাম বাড়ে, তার মানে 26 জনের মোট কত গ্রাম লাগবে? 26 জনের মোট কিন্তু 13 কেজি লাগবে। 13 কেজি যদি ওজন এক্সট্রা আনে এক্স, তবে প্রত্যেকের ওজন 500 গ্রাম করে বাড়বে। তার মানে এক্স তো এই 50 আনছিলই, তার সাথে সাথে আরও 13 কেজি নিয়ে আসছিল, তবেই সে প্রত্যেকের 500 গ্রাম করে বাড়াতে পেরেছে। তার মানে এক্স মোট কত কেজি আনছিল? এক্স মোট 63 কেজি আনছিল। তাহলে এক্স এর ওজন কত ছিল? 63 কেজি, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 69 মিটার ইন্টু 90 মিটার একটি খেলার মাঠের চারপাশে 3 মিটার প্রস্থ বিশিষ্ট একটি পথ রয়েছে, ওই পথের ক্ষেত্রফল কত? ঠিক আছে, দেখো একটা আমি পথ এখানে দিলাম, একটা মাঠ, এর কি এটা হচ্ছে 90, এটা হচ্ছে 69। এবারে এর এর চারপাশে 3 মিটার, এর চারপাশে কত? 3 মিটার একটা পথ রয়েছে। এবারে 3 মিটার যদি হয়, তার মানে এদিকে 3 মিটার বাড়লো, এখন এদিকে 3 মিটার বাড়লো, তার মানে এই বড় যে আয়তক্ষেত্রটা হলো তার দৈর্ঘ্য কত হয়ে গেল এখন? 96 মিটার। এবারে প্রস্থ কত হলো? দেখো 69 ছিল, এদিকে 3, এদিকে 3,
তিন তিন ছয় বাড়লো, তার মানে কত হয়ে গেল এখন 69 প্লাস 6 মানে 75। এবারে এই যে ছোট ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা যদি আমরা বড় ক্ষেত্রফলটার সাথে থেকে বিয়োগ করে দিই তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এবারে প্রথমে বড় ক্ষেত্রফলের বের করি, তো 96 এর সাথে যদি আমরা গুণ করি 75, গুণ করলে কত হবে দেখো, 5 6 30 শূন্য, 5 9 45 আর 3 48, 7 6 42, 2 7 9 63 আর 4 67, 0 0 7 4 11 12, এখানে 7। ঠিক আছে, এবারে আমরা গুণ করব এই ছোটটা কত ছিল, 90 ইন্টু 69, ডাইরেক্ট গুণ করি আমরা, 9 9 81, যেহেতু শেষে একটা জিরো বসাতে হবে তাই আগে এক ঘর আগে লিখছি আমি, 9 9 81, 81 এক হাতে থাকবে 8, 9 6 54, 54 আর 8 হলো 62, পিছনে একটা শূন্য, বিয়োগ করো 0, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে কত 9, তার মানে 990 মিটার স্কোয়ার, এটাই হয়ে যাবে আমাদের রাস্তার ক্ষেত্রফল, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলাম, ব্যাস রাস্তার ক্ষেত্রফল আমাদের বেরোয় গেলো। এটা কমন একটা অঙ্ক, আমরা ছোটবেলার থেকে এই অঙ্কগুলো করে আসছি। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে ত্রিভুজের বাহু এবং বর্গের বাহুর অনুপাত কত? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ত্রিভুজের বাহুটা কি, ত্রিভুজের বাহুটা হচ্ছে এ, আর বর্গক্ষেত্রের বাহুটা কি, বর্গক্ষেত্রের বাহুটা বি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমি সূত্র জানি যে √3/4 এ স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, তার মানে বি স্কোয়ার। এবারে কি বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটার সাথে যদি আমি 2 গুণ করে দিই সেটাই সমান সমান হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। হলো, এখান থেকে দেখো এই দুই কাটো, তার মানে 2 হবে এখানে। এবারে এই এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি হয়ে যাবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে উপরে হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে √3। এবার এদিকে স্কোয়ার উঠালে কি হয়ে যাবে দেখো, এ বাই বি ইকুয়ালস টু, এদিকে হয়ে যাবে √, তার মানে √2, এখানে রুটের উপরে রুট, তার মানে 4√3। তাহলে এ আর বি এর অনুপাত কি হয়ে গেল আমাদের, a/b ইকুয়ালস টু হয়ে যাবে √2 এই যে 4√3, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি x4461 সংখ্যাটি সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য হয় তবে x এর মান কত? দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, নিয়ম আমরা জানি এই যে x4461 এর যে অল্টারনেট নাম্বারগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে, তার মানে x প্লাস 4 প্লাস 1 যদি যোগ করি আমি তাহলে কি হবে x প্লাস 5, এটার থেকে বিয়োগ করতে লাগে কি আমাদের, এটা থেকে বিয়োগ করতে লাগে 4 আর 6 করলে কত হবে 10। তো এদের বিয়োগফলটা কি হতে লাগে, এদের বিয়োগফলটা হতে লাগে 0 অথবা 11। তাহলে দেখো এখানে তো কোনোভাবেই এদের বিয়োগফলটা 11 হবে না, বিয়োগফলটা কোনোভাবে 11 হবে না, তো বিয়োগফলটা আমাদেরকে 0 বানাতে লাগবে। এবারে বিয়োগফলটা 0 বানাতে গেলে এখানে x এর মান আমাদেরকে কত নিতে লাগবে যাতে বিয়োগফলটা 0 হয়, অবশ্যই x এর মান আমাদেরকে 5 নিতে হবে। তাহলে 5 আর 5 যোগ করলে 10 হবে, 10 থেকে 10 চলে গেলে 0 হবে, তাহলে x এর মান কত 5, যেটা হচ্ছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, পরবর্তী প্রশ্নটা একটা সরল অঙ্ক দিয়েছে, সিম্পল সরল অঙ্ক, সরল অঙ্কটা আমরা সলভ করব। প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি হবে, -16 ডিভাইড -2, তাহলে কত হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, হয়ে যাবে 8। এবারে 32 ডিভাইড 8, তার মানে কত হয়ে যাবে এখানে 4। এবারে 4 দিয়ে এর মানে অফ মানে কি গুণ, এবারে যদি 4 দিয়ে -4কে গুণ করি তাহলে কত হয়ে যাবে এখানে দেখো, এখানে 84 ডিভাইড, এখানে থার্ড ব্র্যাকেট এখানে হয়ে যাবে আমাদের -5, আর এখানে 4 আর -4 গুণ করলে হয়ে যাবে -16। ঠিক আছে, এবারে -5 আর -16 মানে কত, দেখো এই যে 84 ডিভাইড হয়ে যাবে কত, -21, এবারে 84কে যদি আমি -21 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে -4, আমাদের অ্যান্সার কত হয়ে যাবে -4, যেটা আছে অপশন ডিতে, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর আমাদের শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।